নমস্কার, স্টাডি আইকিউ বাংলাতে একটা ব্র্যান্ড নিউ একটা বলতে পারি আমরা একটা ক্লাসে তোমাদের সকলকে অভিনন্দন। ব্র্যান্ড নিউ এই জন্য বললাম যে এটা একটা ভেরি ইম্পর্টেন্ট ক্লাস হতে চলেছে প্রত্যেকটা মানুষের জন্য। তুমি ডব্লিউবিসিএস অ্যাসপিরেন্ট হও, তুমি ইউপিএসসি অ্যাসপিরেন্ট হও, ইট ডাজন্ট ম্যাটার, অথবা তুমি যে কোনো এক্সামিনেশনের জন্য তৈরি হও, তোমাকে ওয়ান স্টপ সলিউশন দিতে চলেছি আমি প্রত্যেক 2 বা 3 দিন অন্তর। লাস্ট 3 দিনের যে মোস্ট ইম্পর্টেন্ট নিউজ, যেটা আমাদের স্টাডি আইকিউ এর তরফ থেকে ইনফোগ্রাফিক্স এবং পকেট নিউজে দেওয়া হয়, দ্যাট উই আর গোয়িং টু গিভ ইউ অ্যাজ এ ক্লাস। এখানটা আমরা কি করব, প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ অ্যানালিসিস করব যে এই টপিকটাকে আমরা কোন চ্যাপ্টারের সাথে বা কোন সাবজেক্টের সাথে অ্যাড করতে পারি, কেন নিউজে আছে, তার কি গুরুত্ব, তার কি অ্যানালিটিক্স, সেই সমস্তগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। প্রত্যেক দিন হিসেব করে আমরা হিসেবে সেই সমস্ত নিউজগুলোকে রাখবো, এক্সট্রা বার্ডেন বাড়িয়ে কোনো লাভ নেই। তো সেই কারণে আমরা ঠিক সেই নিউজগুলোকেই রাখবো যেটা আমাদের জন্য খুব রেলেভেন্ট, আমাদের পরীক্ষার জন্য রেলেভেন্ট। এবং অলওয়েজ রিমেম্বার ওয়াই ইন নিউজ, ঠিক আছে, ওয়াই ইন নিউজ, ডেইলি নিউজ বা যে সমস্ত আন্তর্জাতিক নিউজ বা যেগুলো ইন্ডিয়ার অ্যাসপেক্টে যেগুলো ইম্পর্টেন্ট নিউজ, সেই সমস্তগুলো আমরা ক্লিয়ার করব থ্রু দিস ক্লাসেস, ঠিক আছে। প্রথমেই যদি বলি তাহলে হিস্ট্রি ইন নিউজ, আমরা প্রত্যেকটা বলেছি অলরেডি যে ক্লাসগুলোকে এভাবে ভাগ করব যে প্রত্যেকটা সাবজেক্ট অনুযায়ী হিস্ট্রি, পলিটি, জিওগ্রাফি এইভাবে প্রত্যেকটা ভাগ করব, যাতে আমরা জিএস পেপার অনুযায়ী বুঝতে পারি যে কোনটার মধ্যে আসবে। এটা জিএস 1-এ আসবে না, জিএস 2-এ আসবে না, কারেন্ট অ্যাফেয়ার্সের নিরিখে আসবে, এই সমস্ত। তো বেসিক্যালি ফার্স্ট যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অনুশীলন সমিতি সম্পর্কে। অনুশীলন সমিতি সম্পর্কে যদি আমরা বলি, আমরা জানি যে সতীশচন্দ্র, প্রমথ মিত্র এবং অরবিন্দ ঘোষ এবং সরলা দেবী, এই 4 জনের দ্বারা তৈরি করা এই অনুশীলন সমিতি ভারতবর্ষের যে ইস্টার্ন বেঙ্গলের মানে ইস্টার্ন বেঙ্গল তথা যে ইস্টার্ন ইন্ডিয়ার যে পুরো বিদ্রোহী রেভলিউশন বা পুরো বিষয়টাকে কিন্তু কতটা স্ট্রং, কতটা স্ট্রেনদেন করেছিল অনুশীলন সমিতি, সেই অনুশীলন সমিতিকে এনসিইআরটিতে জায়গা দেওয়া হচ্ছে ম্যাক্সিমাম ওয়াইজ। কেন? অনুশীলন সমিতির কথা যদি বলা হয় তাহলে এটা একটা সিক্রেট রেভলিউশনারি সোসাইটি ছিল ফ্রম বেঙ্গল, রাইট? কখন? 1900 শতকের মানে 20 শতকের মানে 1900 প্রথম দিকে এটা তৈরি হয়। যদি আরো মেম্বারসদের কথা বলি, রাদার দেন ফাউন্ডার মেম্বার, ফাউন্ডার যেমন বললাম যে সতীশচন্দ্র চ্যাটার্জি, সতীশচন্দ্র, প্রমথ মিত্র, অরবিন্দ ঘোষ এবং সরলা দেবীকে বাদ দিলে অ্যাসোসিয়েটেড মেম্বার, পরীক্ষাতে প্রায় প্রশ্ন আসে, ডব্লিউবিসিএস হোক বা বিভিন্ন জায়গাতে হোক, বারবার প্রশ্ন আসে যে অনুশীলন সমিতির মেম্বারদের নাম বলো। তো দেয়ার দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, সুরেন্দ্রনাথ ঠাকুর, যতীন্দ্রনাথ ব্যানার্জি, বাঘা যতীন, দে ওয়ার অল অ্যাসোসিয়েটেড উইথ দিস অনুশীলন সমিতি। ইউ ক্যান সি দ্য অনুশীলন সমিতির যে লোগোটা ইউজ করা হতো সেটা। এবং ব্রিটিশ অ্যাকশন কি নেওয়া হয়, হোয়াট ওয়াজ দ্য অ্যাকশন টেকেন বাই ব্রিটিশ? Alarmed by the revolutionary activities on the Samiti, the British took a series of measures to crush it. বারবার অনুশীলন সমিতিকে ভাঙার জন্য ব্রিটিশরা তৎপর হয়েছিল এবং স্পেশাল ব্রাঞ্চ অফ ক্যালকাটা পুলিশ সেই সময় কনস্টিটিউট করা হয় টু ডিল উইথ দেম। So this special branch of Calcutta police is still in service, তুমি জানো। So that is the particular একটা সার্ভিস জোন ক্রিয়েট করা হয়েছিল, সার্ভিস একটা অ্যাডমিনিস্ট্রেশন সার্ভিস অপারেশন ক্রিয়েট করা হয়েছিল সো দ্যাট অনুশীলন সমিতির কার্যকলাপকে কার্ব করা যায়, ঠিক আছে। নেক্সট হচ্ছে মহারাজা মহারাজা সরফরোজির কথা কেন এসছে? A rare 19th century painting of Maharaj Sarfoji এবং তার ছেলে শিবাজি that was stolen from Saraswati Mahal, Tanjavur, has been traced to US Museum. This is a news কারণ এটা একটা হিস্ট্রির অ্যাসপেক্টে, আর্ট অ্যান্ড কালচারের অ্যাসপেক্টের নিউজ, যেটা ভারতের একটা পেন্টিং হুইচ ইজ রিলেটেড টু মহারাজ সরফোজি এবং তার ছেলে শিবাজি, তাদের দুজনের একসাথে এখানে ছবি দেওয়া রয়েছে। এবং এই পেন্টিংটা কোথায় উদ্ধার হয়েছে, যেটা স্টোলেন বা চুরি হয়ে গেছিল, এটা উদ্ধার হয়েছে ইউএস মিউজিয়ামে। নাও অনেকে আমাকে বলবে যে ম্যাম এই পকেট নিউজের এই পিডিএফ গুলো কোথায় পাবো? ডেফিনেটলি পূজা ফর বেঙ্গলে তুমি জয়েন করতে পারো, অ্যান্ড ডেফিনেটলি স্টাডি আইকিউ বাংলা টেলিগ্রাম চ্যানেলে গেলে তুমি এগুলো সব কটা পেয়ে যাবে। ইউ ক্যান টেক নোট ফ্রম দ্যাট, ইভেন তুমি এই ক্লাস থেকেও নোট লিখতে পারো, ঠিক আছে। তো মহারাজা সরফোজির কথাটা যদি বলা হয়, তাঞ্জাভুরের তিনি লাস্ট ভোঁসলে রাজাদের মধ্যে ছিলেন, তিনি ছিলেন এবং তিনি 1777 সালে জন্মগ্রহণ করে 1832-এ মৃত্যুবরণ করেন। হিস্ট্রি কি ছিল মহারাজা সরফোজি সম্পর্কে, তার ইতিহাস কি বলে? Very important question on the aspect of the UPSC and WBCS both the section. মহারাজা সরফোজি কোনো রকম কোনো মেল সাকসেসর না থাকাতে তাঞ্জাভুর
অ্যাকচুয়ালি লর্ড ডালহৌসির মানে ডালহৌসির আন্ডারে চলে যায়, বিকজ ডক্ট্রিন অফ ল্যাপস। হোয়াট ইজ ডক্ট্রিন অফ ল্যাপস? যদি কোনো রাজার বা রাজ পরিবারের তাদের যদি সন্তান, নিজের সন্তান না থাকে, যদি দত্তক পুত্রও থাকে, সেই ক্ষেত্রে যদি নিজের সন্তান না থাকে, তাহলে তার যে রাজত্ব বা তার যে মসনদ বা তার যে এরিয়া, দ্যাট উইল বি টেকেন বাই দ্য ব্রিটিশ গভর্নমেন্ট। দ্যাট ইজ দ্য ডক্ট্রিন অফ ল্যাপস, তাই তো? এটার কথা বলে কোনো মেল হারার না থাকে, ইভেন কোনো মহিলাও যদি না, মানে মহিলা থাকে বা ছেলে না থাকে, ইন দ্যাট কেস সেটা কি হবে? কোম্পানি টেরিটরি হয়ে যাবে, মানে গায়ে মানে না আপনি মোড়ল বেসিক্যালি। সো হোয়াট আর দ্য কন্ট্রিবিউশন অফ হিম? ঠিক আছে, মহারাজা সরফোজির কি কন্ট্রিবিউশন আছে ভারতের ক্ষেত্রে? তিনি স্কুল নববিদ্যা কালানিধি শালা তিনি ধন্বন্তরী মহলের কাছে তিনি এস্টাবলিশ করেন। দ্যাট ইজ ওয়ান অফ দ্য মোস্ট এমিনেন্ট এরিয়া অ্যান্ড স্কুল ফর দ্য ইন্ডিয়ান রেলিক্স বলা যেতে পারে। নেক্সট হচ্ছে দ্যাট ইজ অলসো রিলেটেড টু হোয়াট আওয়ার হিস্ট্রি অ্যান্ড কালচার। হোয়াট ইট ইজ? আদি কীর্তিগাই। হোয়াট ইজ আদি কীর্তিগাই? প্রাইম মিনিস্টার মোদি প্রত্যেকে আদি কীর্তিগাইয়ের সুলভ মানে সময়ে প্রত্যেকে তিনি মোদি হচ্ছে প্রত্যেকে গ্রিট করেছেন। হোয়াট ইজ দ্যাট? আদি কীর্তিগাই এর একটা ইম্পর্টেন্ট ফেস্টিভ্যাল, যেটা কোথায় পালন করা হয়? দিস ইজ এ ইম্পর্টেন্ট ফেস্টিভ্যাল সেলিব্রেটেড ইন তামিল। কবে? আদি মান্থে। হোয়াট ইজ দ্য আদি মান্থ? বেসিক্যালি বলা হয় যে মুরুগা, মানে আমরা যাকে কার্তিক বলে চিনি, মুরুগা বা মুরুগায়ন বা সুব্রমণিয়াম, তার জন্মদিন হিসাবে এটাকে পালন করা হয়। ঠিক আছে, হোয়াট ইজ দ্য স্পেসিফিকেশন? এটা আদি কৃতিকা বা কীর্তিগাই, কৃতিকা বা কৃতিকা এই নামে অলসো পরিচিত। ঠিক আছে, আদি কীর্তিগাই কোথায় হয় এটা মনে রাখবো, তামিল, এবং তামিল মান্থে হয়, এবং এটা একটা মুরুগান বা সুব্রমণিয়ামের সাথে কানেক্টেড ধরা হয়। ইট ইজ celebrate with the favor of the Murugan temple in the Tamil Nadu। কি বিশ্বাস? যে এই সময় তিনি ফার্স্ট অ্যাপিয়ার্ড করেন অন আর্থ, তাই অন আদি কীর্তিগাই ডে। ঠিক আছে, আদি মান্থ হয়, এটা তামিল মান্থ, দ্রাবিড়িয়ান মান্থের মধ্যে একটা পড়ে আদি মান্থ, সেখানে। হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স? আদি কীর্তিগাই ইন সাম রিজিয়ন্স ইজ সেলিব্রেটেড টু সিম্বলাইজ দ্য ভিক্টরি অফ গুড ওভার এভিল when Murugan slew the demon সুরাপদ্মন। সুরাপদ্মন বলে যে দেবতা ছিলেন, তাকে শেষ করে মুরুগান পৃথিবীতে শান্তি বনায় রেখেছিলেন। তো দিস ইজ ইম্পর্টেন্ট টু নো। ঠিক আছে, নেক্সট উই আর গোয়িং টু গেট ইনটু দ্য পলিটি সিরিজ অফ দ্য নিউজের এর মধ্যে আমরা দেখবো পলিটি কি রয়েছে। ফার্স্ট হচ্ছে অ্যাবর্শন ল ইন ইন্ডিয়া। দিস ইজ টকিং অ্যাবাউট দ্য অ্যাবর্শন ল অফ ইন্ডিয়া। Why in news? Because Supreme Court of India আনম্যারিড যে উইমেন তাকে তার প্রেগন্যান্সি 24 সপ্তাহের মধ্যে টার্মিনেট করার কথা বলছে। ঠিক আছে, সে যদি চায় সে টার্মিনেট করতে পারে, এন্ড হার প্রেগন্যান্সি অ্যাট 24 উইকস। নাও সুপ্রিম কোর্ট ইজ অ্যালাউড। আগে কি ছিল? দিস ওয়াজ রিয়েলি মানে পানিশেবল অফেন্স যদি কেউ অ্যাবর্শন করে। সো এখানটাই বলা হচ্ছে অ্যাবর্শন ওয়াজ ইলিগাল ইন ইন্ডিয়া আন্ডার সেকশন 312 অফ ইন্ডিয়ান পেনাল কোড আইপিসি 1960 অব্দি। 1960 অব্দি অ্যাবর্শন আমাদের ভারতবর্ষে অ্যাকচুয়ালি পানিশেবল অফেন্স ছিল, ইলিগাল ছিল, অবৈধ ছিল। মেডিকেল টার্মিনেশন অফ দ্য প্রেগন্যান্সি অ্যাক্ট। এবার প্রেগন্যান্সি অ্যাক্টে মেডিকেল টার্মিনেশন কি কি দেওয়া হয়েছে সেটা একবার আমরা চেক করব। অ্যাক্ট অ্যালাউ করে প্রেগন্যান্সি টার্মিনেশন দুটো ক্ষেত্রে। একটা কি? 12 উইক কনসেপশনের পরে, মানে একজন অন্তঃসত্ত্বা হবার 12 উইকের মধ্যে সে টার্মিনেট করতে পারে, বাট সুপ্রিম কোর্ট সেটা বাড়িয়ে এটা 24 উইক অবধি করেছেন। তার সাথে প্রেগন্যান্সি বিটুইন 12 to 20 উইকস দ্য ওপিনিয়ন অফ 2 ডক্টরস ওয়ার রিকোয়ার্ড। মানে কারো যদি 12 থেকে 20 সপ্তাহ তার সে অলরেডি প্রেগনেন্ট হয়ে থাকে, সেই ক্ষেত্রে সে যদি অ্যাবর্শন করাতে চায় তাকে দুটো ডক্টরের পরামর্শ নিতেই হবে কনফার্ম করে। কিন্তু অ্যামেন্ডমেন্ট কি বলছে, যেগুলো নতুন চেঞ্জ করা হলো, যে ল অ্যালাউস ফর অ্যাবর্শন বেসড অন দ্য অ্যাডভাইস অফ ওয়ান ডক্টর। প্রথমে তো এই দুজন ডক্টরের কাছ থেকে যে অ্যাবর্শনের জন্য পারমিশন নেওয়া হবে বা কনসালটেন্সি নেওয়া হবে সেটাকে ওয়ান ডক্টর করা হয়েছে। এবং প্রেগনেন্সি বিটুইন 20 to 24 উইক উইমেন উড বি এলিজিবল ফর সিকিং টার্মিনেশন আন্ডার সেকশন 3B which is survivor of the sexual assault of the rape of the minor. Here we need to know one thing. So pregnancy doesn't happen always happily. ঠিক আছে, কোনো একটা কাপল তারা গিয়ে প্রেগনেন্ট, মানে তারা অ্যাকচুয়ালি প্রেগনেন্ট শুধু মহিলা হয় না, প্রেগনেন্ট কাপল হয়। হাউ? বিকজ ইটস দ্য অ্যাকচুয়ালি বাবা এবং মা দুজনের সর্বসম্মত পার্টিসিপেশন থাকে, তবে গিয়ে দ্যাট ইজ কল দ্য হোল প্রেগনেন্সি। বাট ইন দ্য কেস অফ রেপ, ফিজিক্যালি বায়োলজিক্যাল প্রেগনেন্সি যাদের সাথে হয়, ইন দ্য কেস অফ রেপ, মলেস্টেশন বা কাউকে জোর জবরদস্তি
তার ইচ্ছে নেই, তারকে যদি সেই একটা জায়গাতে তাকে মাতৃত্ব মানে তার মা হওয়ার ইচ্ছে নেই, কিন্তু তাকে জবরদস্তি মাতৃত্ব দান করে দেওয়া হলো, ইন দ্যাট কেস ইট ইজ রিয়েলি ভেরি টাফ ফর দ্য উইমেন টু সার্ভাইভ উইথ দ্যাট, তখন ওটা জীবনের সব থেকে বড় চাপ হয়ে যায়। আলটিমেটলি মা এবং সন্তানের কানেকশন তো তৈরি হয়, বাট ওই যে অ্যাসল্টেশনস, তার জন্য সে, ইফ দ্য পার্সন ডাজন্ট ওয়ান্ট টু কিপ দ্যাট ভ্রূণ তার মধ্যে, তাই না, সেটা যদি সেই ভ্রূণটা সে না রাখতে চায়, তাহলে পরে সেটা এখনো অবধি আমাদের কাছে 12 থেকে 20 মাস অবধি টার্মিনেশন, এবং তারপরে করতে পারবে না বলে পরে ইলিগাল বলে বলা হচ্ছে। বাট সেটাই অ্যামেন্ডমেন্ট করে বলা হচ্ছে যে নাও দ্য পিপল ক্যান ডু ইট, ঠিক আছে, ইন কেস অফ দিস কাইন্ড অফ প্রেগনেন্সি, যেটা ইলিগাল বা যেটা মানে ইলিগাল ইন দ্য সেন্স কি, যেটা কোনোভাবেই কনসেন্টে হয়নি, আনকনসাল্টেড সেক্সের পরে হয়েছে, রাইট। সো নেক্সট হচ্ছে কি, এগ্রিমেন্ট অন দ্য ফিশারিজ সাবসিডিজ। Agreement on the fisheries or subsidies, another politically important question. Why in news? Agreement on fisheries subsidies AFS was concluded at the World Trade Organization ministerial meeting. এখানে কি হয়েছে, ফিশারিজ সাবসিডিজ কনক্লুডেড করা হয়েছে, দ্যাট ইজ ইন দ্য ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের যে মিনিস্ট্রিয়াল মিটিং, সেখানে কি মানে কি, এটা কিসের ব্যাপারে কথা বলছে, যেটা কিনা প্রহিবিট করবে সাবসিডিজ ফ্রম দ্য প্রোভাইডেড ইলিগাল আনরিপোর্টেড আনরেগুলেটেড ফিশিং। যেখানে ওভারফিশ স্টক রয়েছে, যেখানে মাছ প্রচুর রয়েছে, সেখানে যদি মানে রিপোর্টেড আনরেগুলেটেড ফিশিং করা হয়, তাহলে কি হবে, বেসিক্যালি সেখানকার বিষয়গুলো মানে সাবসিডিজ যদি না থাকে, তাহলে লোকরা বেশি বেশি করে মাছ তুলে নিয়ে যাবে, দ্যাট উইল বি মানে প্রবলেমেটিক। সো হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন, এটা এলিমিনেট করতে চলেছে, বিভিন্ন সাবসিডিজ গ্রান্টেড করা হয় যেখানে ফিশিং ভিসেলস বা ফিশিং অপারেটার্সরা রয়েছে, স্বাভাবিকভাবে এই ইলিগাল আনরিপোর্টেড আর আনরেগুলেটেড যে ফিশিং আছে, সেটা কোস্টাল কান্ট্রিজ তাদেরকে ডিপ্রাইভস করবে। অ্যান্ড এক্সাম্পটেড এরিয়ার কথা যদি বলা হয়, কোনো রকম প্রভিশন ইম্পোজ হবে না অন এ WTO মেম্বার, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের যে মেম্বার কান্ট্রিজগুলো, রিগার্ডিং মেনটেনিং সাবসিডি টু দ্য ভেসেলস অফ দ্য অপারেটর, এবং কোনো প্রহিবিশন প্রোভাইড করা হবে না অন দ্য সাবসিডিজ হ্যাজ বিন ইম্পোজড অর ফিশিং দ্য রিগার্ডিং ওভারফিশ স্টকস। ভারতবর্ষের স্ট্যান্ড কি নেওয়া হয়েছে এখানে, ভারতবর্ষ কোথায় রয়েছে, WTO মেম্বার হু হ্যাভ প্রোভাইডেড উইথ হিউজ সাবসিডিজ, যারা WTO মেম্বার রয়েছে তাদের মধ্যে রেসপন্সিবল ফর দ্য ডিপ্লেশন অফ দ্য ফিশ স্টকস, যাদেরকে প্রচুর সাবসিডিজ দেওয়া হয়, তারা মাছের স্টক ডিপ্লেশনের জন্য দায়ী, এবং সেই জন্য তাদেরকে অব্লিগেশন টু প্রহিবিট সাবসিডিজ, ঠিক আছে, তাদের অবশ্য করে সাবসিডিজ নেওয়ার ক্ষেত্রে অব্লিগেশন থাকা প্রোভাইড করা উচিত বলে বলা হয়েছে। অ্যান্টি মেরিটাইম পাইরেসি বিল, অ্যানাদার ওয়ান, অ্যান্টি মেরিটাইম পাইরেসি বিল। পাইরেসি মানে জানি চোরাচালান করা। কেন বলা হচ্ছে, গভর্নমেন্ট নতুন বিল নিয়ে এসেছে, 2019 সাল থেকে রয়েছে, যেটা কিনা UN কনভেনশন অন দ্য ল অফ সি ইন্টু ইন্ডিয়ান মেরিটাইম ল এর সাথে অ্যাড অন করা বলা হচ্ছে। হোয়াট ইট ইজ অ্যাবাউট অ্যান্টি মেরিটাইম পাইরেসি বিল মানে কি, অ্যান্টি মেরিটাইম পাইরেসি বিল ডিফাইন করে পাইরেসি অ্যাজ অ্যান অ্যাক্ট অফ ভায়োলেন্স or detention by the crew or passenger of a private vessels or the private aircraft on high sea. কি বলছে এটা, অ্যান্টি ম্যারিটাইম পাইরেসি বিল যেটা রয়েছে, সেটা কোন পাইরেসিকে ডিটেক্ট করছে, যেটা কোনো রকম ভায়োলেশন যদি করা হয়, কেউ যদি কোনো ক্রুকে মানে কোনো জাহাজের নাবিককে বা জাহাজের যারা লোকজন আছে তাদেরকে ডিটেন করে অন এ প্যাসেঞ্জার অর মানে কোনো অথবা কোনো প্যাসেঞ্জারকে কোনো প্রাইভেট ভেসেলসে, সেইটার ক্ষেত্রে যাতে তাদের মানে কোনো রকম যদি সমুদ্রে কোনো মানে এয়ারক্রাফট চলে বা কোনো রকম কোনো প্রাইভেট মানে গভীর সমুদ্রে কোনো কিছু চলছে, সেখান থেকে যদি তাদের উপর কোনো রকম জোর জবরদস্তি কোনো ঘটনা ঘটে বা কোনো রকম পাইরেসি ঘটে, সেটার জন্য বলা হচ্ছে। হোয়াট ইজ দ্য ফিচার্স, সেই বিলে বলা হচ্ছে দ্য বিল উইল অ্যাপ্লাই টু দ্য সি বিয়ন্ড দ্য এক্সক্লুসিভ ইকোনমিক জোন, যেটা কাকে বলা হয় 200 নটিক্যাল মাইল ফ্রম দ্য ইন্ডিয়ান কোস্ট লাইন। ইন্ডিয়ান নটিক্যাল মাইল সমুদ্রের, এটা যদি ভারতবর্ষের কোস্ট লাইন হয়, ইফ দিস ইজ, তো এখান থেকে যে 200 কিলোমিটারের যে 200 নটিক্যাল মাইলসের যে দূরত্ব, নটিক্যাল মাইল কোথায় মার্জিন করা হয়, নটিক্যাল মাইল সমুদ্র কোস্টাল টু সমুদ্র মানে এরিয়া, তার যে হচ্ছে ডিস্টেন্স, তাকে নটিক্যাল মাইলে বলা হয়। 200 নটিক্যাল মাইলের মধ্যে যদি না, তার বাইরে গিয়ে যদি হয়, দেন দিস অ্যান্টি ম্যারিটাইম পাইরেসি বিল তাদের উপর লাগু হবে। মনে রাখবো আমরা এটা কি, পানিশমেন্ট ইমপ্রিজনমেন্ট ফর লাইফ অর ডেথ ইন দ্য কেস অফ দ্য অ্যাক্ট অফ পাইরেসি, ইভেন এখানে ক্যাপিটাল পানিশমেন্ট, ইভেন ইমপ্রিজনমেন্ট ফর দ্য লাস্ট লাইক, এবং কি অথবা 14 বছর imprisonment with a fine. Extraditable offense, এটা extraditable offense, the accused can be transferred to any country for prosecution with which India has signed an extradition treaty. এর কথা বলা হয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে যদি কোনো কারোর সাথে এক্সট্রাডিশন ট্রিটিতে ভারতবর্ষ থাকে, সেই ক্ষেত্রে এনি কান্ট্রি ফর প্রসিকিউশন, এই অ্যাকিউজড
ট্রান্সফার হতে পারে যে কোনো কান্ট্রির হাতে যাদের সাথে ইন্ডিয়ার এক্সট্রাডিশন ট্রিটি রয়েছে, ঠিক আছে। লেটেস্ট গাইডলাইন অন দ্য অ্যারেস্ট অ্যান্ড দ্য বেল অর্ডার্স, লেটেস্ট গাইডলাইন্স অন অ্যারেস্ট অ্যান্ড বেল অর্ডার্স, কি বলা হচ্ছে একটু দেখে নি, কি এর সম্পর্কে নতুন কি গাইডলাইন দেওয়া হয়েছে, কেন নিউজে রয়েছে। ডিভিশন বেঞ্চ অফ দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া সত্যেন্দ্র কুমার আন্টিল ভার্সেস সিবিআই লেট ডাউন ফ্রেশ গাইডলাইন্স অন অ্যারেস্ট অ্যান্ড বেল অর্ডার্স। কি বলছে যে ডিভিশনসের কথা বলা হচ্ছে এবং এখানটায় সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার সত্যেন্দ্র কুমার আন্টিল এবং তার সঙ্গে সিবিআই এর যে কেস হয়েছে সেখানে এই অ্যারেস্টের ওপর বেল অর্ডারের ওপর গাইডলাইন দেওয়া হয়েছে। হোয়াট দিস গাইডলাইন টক্স অ্যাবাউট, এই গাইডলাইনে বলা হচ্ছে ইন অ্যাডিশন টু দ্য আর্লিয়ার ওয়ান, যেটা আগেই সুপ্রিম কোর্ট বলে রেখেছিল তার ওপরেই এই নতুন গাইডলাইন্সগুলোকে আরও রিক্রিয়েট করা হয়েছে। তো লাস্ট যে কেসটা হয়েছিল যার উপরেই অ্যারেস্ট এবং বেল মানে জামিন এবং অ্যারেস্ট এই দুটো সম্পর্কে যে রুলস রেগুলেশন ছিল সেটা কোন কেসে হয়েছিল, 2014-তে আর্নেশ কুমার ভার্সেস স্টেট অফ বিহারের কেসে এটা হয়েছিল। নেক্সট হচ্ছে কোর্টস এর ভিশন কি বলছে এখানে, কোর্ট এমফাসাইজড আপন সেপারেট লেজিসলেশন অন দ্য ল রিলেটিং টু বেল অ্যান্ড হ্যাজ অলসো ইস্যুড স্পেসিফিক ডাইরেকশন ইন দিস রিগার্ড। এবং তারপরে সেকশন 41 এবং সেকশন 41A তে কি বলা হয়েছে, সেকশন 41 বলছে যে প্রোভাইডস ফর দ্য সার্কামস্টেন্সেস ইন হুইচ অ্যারেস্ট ক্যান বি মেড বাই দ্য পুলিশ উইদাউট ওয়ারেন্ট, ঠিক আছে, মানে উইদাউট ওয়ারেন্ট যদি কোনো মানে এই সেকশন 41 তাদের ক্ষেত্রে লাগবে যেখানে পুলিশ কোনো ওয়ারেন্ট ছাড়াই কাউকে আসামিকে যে কনভিক্টেডকে অ্যারেস্ট করেছে সেখানটায়। আর সেকশন 41 কার জন্য প্রোভাইড করছে না, তো রিকোয়ারমেন্ট অফ এ নোটিস টু বি সেন্ট বাই দ্য ইনভেস্টিগেশন এজেন্সি বিফোর মেকিং এ অ্যারেস্ট। বলছে সেকশন 41A কি বলছে না, তো রিকোয়ারমেন্ট মানে একটা নোটিস তাকে পাঠাতে হবে থ্রু দ্য ইনভেস্টিগেশন এজেন্সি যদি তাকে অ্যারেস্ট করা হয় তার প্রথমে। নাও উই উইল টক অ্যাবাউট দ্য সেকশন অফ সায়েন্স অ্যান্ড টেক, দ্যাট ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট সেকশন ফর হোয়াট, ফর আওয়ার আপকামিং এক্সামিনেশন। তো এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস এসছে, হোয়াট ইজ কল্ড ফাইবারাইজেশন। হোয়াট ইজ কল্ড ফাইবারাইজেশন, ইন্ডিয়া প্রিপেয়ার করছে অকশন ফর দ্য 72 গিগাহার্টস এর এয়ার ওয়েভস রোল আউট, যাতে কিনা 5G যে সার্ভিস আগামী দিনে অপটিক্যাল ফাইবার লেন্স কেবলসের মাধ্যমে আসতে চলেছে সেই সার্ভিসকে আরো বেশি পাওয়ারফুল করতে। হোয়াট ইজ কল্ড ফাইবারাইজেশন, ফাইবারাইজেশন হচ্ছে ওই প্রসেস যার মাধ্যমে রেডিও টাওয়ার্সগুলোকে কানেক্ট করা হবে ভায়া দ্য অপটিক্যাল ফাইবার কেবলস, মানে অপটিক্যাল ফাইবার কেবলস দ্বারা যখন রেডিও ওয়েভের যে টাওয়ার সেগুলো যখন একে অপরের সাথে কানেক্টেড হবে, দিস প্রসেস ইজ কল্ড ফাইবারাইজেশন। এটা কি করবে, এটা হেল্প কিভাবে করবে, এটা ফুল ইউটিলাইজেশন করবে অফ নেটওয়ার্ক ক্যাপাসিটি অ্যান্ড ক্যারি লার্জ অ্যামাউন্ট অফ ডেটা, অ্যান্ড ইট উইল অলসো এড ইন প্রোভাইডিং additional bandwidth, stronger backhaul support, basically যে connectivity connection that will be aggregate অনেক বেশি স্পিড আপ হবে। নেক্সট হচ্ছে ব্ল্যাক হোল। The black hole is a component of the larger transport that is responsible for carrying data across the network. Black hole কাকে বলা হয়, ব্ল্যাক হোল যখন অনেকটা লার্জ নাম্বার অফ ডেটা ট্রান্সপোর্ট হয় দ্যাট ইজ কল্ড ব্ল্যাক হোল, এবং এটা নেটওয়ার্ককে প্রেজেন্ট করে এভাবে দ্যাট কানেক্টস দ্য কোর অফ দ্য নেটওয়ার্ক টু দ্য এজ। হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স, এটা প্রোভাইড করে অলমোস্ট ইনফাইনাইট ব্যান্ডউইথ। 5G তো ইটস অলরেডি ইজ ভেরি ফাইন ব্যান্ডউইথের এটা কভারেজ দেবে, তো এটা অলরেডি যদি ফাইবারাইজেশন আরও বেশি ব্যান্ডউইথ কভারেজে হেল্প করবে, লো ল্যাটেন্সি হাই ইনসুলেশন ফর দ্য ইন্টারফারেন্স, ঠিক আছে। নেক্সট হচ্ছে হেলথে পড়বো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইন নিউজ, অলরেডি ক্লাসেও আমি করিয়েছি। মাঙ্কি পক্স, মাঙ্কি পক্স সম্পর্কে গ্লোবাল হেলথ এমার্জেন্সি এসছে। This word global health emergency we know at the time of COVID also, and now World Health Organization, who has declared global health emergency, sounded the highest alarm on the monkeypox virus. Monkeypox virus এর জন্য হু বলছে গ্লোবাল হেলথ এমার্জেন্সির কথা। গ্লোবাল হেলথ এমার্জেন্সি কখন বলা হয়, যখন এক্সট্রা অর্ডিনারি ইভেন্ট হয় থ্রু আ ভাইরাস অর ব্যাকটেরিয়া আউটব্রেক, ঠিক আছে, এবং যেটা কিনা একটার থেকে বেশি দেশগুলোতে ছড়িয়ে পড়ে। সেই ক্ষেত্রে কখন কখন হেলথ এমার্জেন্সি ডিক্লেয়ার করা হবে, যখন পোটেনশিয়ালি রিকোয়ারমেন্ট হবে, যেখানে কোঅর্ডিনেট ইন্টারন্যাশনাল রেসপন্স, অনেকগুলো ইন্টারন্যাশনাল কান্ট্রিজ যখন এই রেসপন্সিভের আন্ডারে পড়বে তখন, দেন র্যাপিড স্প্রেড অফ ভাইরাস ইন ডিফারেন্ট কান্ট্রিজ, একই ভাইরাসে যখন অনেকগুলো কান্ট্রিতে হবে এবং সেটা যদি অনেক বড় মাত্রায়, দ্যাট ইজ কল্ড প্যান্ডামিক। যদি একটা কন্টিনেন্টের মধ্যে সেটা থাকে তাকে বলা হয় এন্ডেমিক। সো হাই রিস্ক টু হিউম্যান হেলথ, এবং এখানে যদি মানুষের সাধারণ জীবনে যদি অনেক বেশি রিস্ক থাকে, প্রিভিয়াসলি ডিক্লেয়ার্ড এমার্জেন্সি উই অল নো, এরকম হয়েছিল কোভিড-19 তো অবশ্যই, দ্যাট ওয়াজ আ প্যান্ডেমিক। ওয়েস্ট আফ্রিকান ইবোলা, দ্যাট 19
2019 হয়েছিল, আর জাইকা ভাইরাস ল্যাটিন আমেরিকাতে 2016তে হয়েছিল। আর নাও মাঙ্কি পক্স। ইফ উই টক অ্যাবাউট মাঙ্কি পক্স হচ্ছে জুওনোটিক ডিজিজ, মানে যেটা কোনো অ্যানিমাল দ্বারা মানে ছড়ানো হয়, এবং এটা একদম সিমটম প্রায় সিমিলার টু দ্য স্মল পক্স, অলদো দে হ্যাভ দ্য ক্লিনিক্যাল সিভিয়ারিটি। ঠিক আছে, নেক্সট হচ্ছে ইন্টারন্যাশনাল নিউজ, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইন্ডিয়া আর জাপানের মেরিটাইম এক্সারসাইজ, হোয়াট ইজ বিন কল্ড দ্য মেরিটাইম এক্সারসাইজ, যখন দুটো নেভি, দুটো কান্ট্রির নেভি একসাথে মহড়ায় আসে, দ্যাট ইজ কল্ড দ্য মেরিটাইম এক্সারসাইজ। কেন নিউজে রয়েছে মেরিটাইম পার্টনারশিপ এক্সারসাইজ এমপিএক্স ওয়াজ কন্ডাক্টেড বিটুইন জাপান অ্যান্ড মেরিটাইম সেলফ ডিফেন্স ফোর্স অ্যান্ড ইন্ডিয়ান নেভি ইন আন্ডামান সি। সো দিস ইন্ডিয়া জাপান মেরিটাইম এক্সারসাইজ কোথায় হচ্ছে না, তো আন্ডামান সিতে। আমি আশা রাখবো যে কোনো প্রশ্নের থেকে উঠে আসলে তুমি কিন্তু আনসার দিতে পারবে। নেক্সট, দ্য এক্সারসাইজ ওয়ার এইমড অ্যাট দ্য এনহ্যান্সিং ইন্টারঅপারেবিলিটি এবং স্ট্রিমিং সিম্যানশিপ অ্যান্ড কমিউনিকেশন প্রসিডিওর্স। সো এই এক্সারসাইজের মাধ্যমে বা এই মহড়ার উদ্দেশ্য কি, যাতে ইন্টার অপারেটেবিলিটি, দুটো সেকশনে যাতে তাদের মধ্যে করা যে অপারেশন প্রক্রিয়াগুলি সেটা যাতে ঠিকঠাক করে চলে, কমিউনিকেশন ভালোভাবে হয় এবং স্ট্রিমলাইন করা যায় বিভিন্ন সিম্যানশিপ। হোয়াট ইজ সিম্যানশিপ, মানে সমুদ্রের প্রতি যাকে বলা হয়। হোয়াট ইজ দ্য অবজেক্টিভ, আগেন আমি বললাম যে ইন্টারন্যাশনাল শিপিং বা ইন্টারন্যাশনাল ওশান রিজিয়নের যে ট্রেডিং ব্যবস্থা যাতে ঠিকঠাক করে বিজনেস করা যায় উইথ দ্য জাপান অ্যান্ড ইন্ডিয়ান এনফোর্সমেন্ট, সেটা একটা ইম্পর্টেন্ট জিনিস। এছাড়াও রেগুলার এক্সারসাইজ টুয়ার্ডস দ্য রিইনফোর্সিং মেরিটাইম অ্যাসোসিয়েশন। What is the activities as part of the operational interaction, tactical maneuvers, aviation operation and seamanship activities? ইন্ডিয়ার যদি অন্যান্য যে এক্সারসাইজগুলো হয়েছে সেগুলোর মধ্যে একটুখানি আমরা মনে রাখবো, ইন্ডিয়া থাইল্যান্ডে যে কোঅর্ডিনেটেড প্যাট্রোলিং, দ্যাট ইজ কল্ড ইন্ডো থাই করপ্যাট। ঠিক আছে, ইন্ডো থাই করপ্যাট, দিস ইজ কোঅর্ডিনেটেড প্যাট্রোলিং মানে যেটা হচ্ছে তার উপর রক্ষণাবেক্ষণ করা বা ঘুরে বেড়ানো, তাই তো, তাকে দেখাশোনা করা। কঙ্কন আর শক্তি, সিঙ্গাপুর এবং ইন্ডিয়ার মেরিটাইম বাইল্যাটারাল এক্সারসাইজকে বলা হয় সিমবেক্স। ঠিক আছে, নাও কারাকোরাম, দ্য লাস্ট থিং উই আর গোয়িং টু টক অ্যাবাউট দ্য জিওগ্রাফি ইন নিউজ। জিওগ্রাফিতে কি আছে, কারাকোরাম অ্যানোমালি। হোয়াট ইজ কল্ড কারাকোরাম অ্যানোমালি, এটা একটা স্টাডি ইনভেস্টিগেট করেছে যে ওয়াই দ্য গ্লেশিয়ার ইন দ্য সেন্ট্রাল সাউথ এশিয়ান কারাকোরাম রেঞ্জ হ্যাজ লেস অফ অ্যান ইম্প্যাক্ট অন ক্লাইমেট চেঞ্জ দ্যান আদার। দেখা যাচ্ছে কারাকোরাম অ্যানোমালি কাকে বলা হয় তার আগে বলতে হবে যে ইনভেস্টিগেশন চলছে, বিভিন্ন আমরা জানি হিমবাহগুলো ক্লাইমেটের জন্য খুব বেশি জরুরি হয় বা হিমবাহগুলো ক্লাইমেটিক চেঞ্জের জন্য জরুরি হয়, কিন্তু কারাকোরাম রেঞ্জের যে হিমবাহগুলো রয়েছে এশিয়ান কারাকোরাম রেঞ্জের, সেগুলো খুব একটা ইম্প্যাক্ট পড়ে না। সো কারাকোরাম অ্যানোমালি একটা টার্ম যেটা কিনা স্টেবিলিটি বা অ্যানোমালাস গ্রোথ অফ গ্লেশিয়ারের কথা বলে অফ দ্য সেন্ট্রাল কারাকোরাম। তো সেন্ট্রাল কারাকোরামে যে হিমবাহ তার যে একটা গ্রোথের কথা বলা হচ্ছে অ্যানোমালাস বা স্টেবিলিটি, তার সাথে গ্রোথটা মানে যে হিমবাহগুলো আছে সেগুলো না গলার যে পারসেপশন সেটার কথা বলা হচ্ছে। ইম্পর্টেন্স অফ দ্য হিমালয়ান গ্লেশিয়ার, যদি আমরা বলি ইন্ডিয়ার যদি ডাউনস্ট্রিমগুলো দেখা যায়, রিভারগুলো দেখা যায়, অর দ্য পেরেনিয়াল রিভার যেগুলো বরফ গলা জলে পুষ্ট, সেইগুলো কিন্তু একমাত্র হিমবাহ থেকেই তৈরি হয়। তাদের যে ডেইলি ওয়াটার নিডস সেটা হিমবাহ থেকে পাওয়া যায়। অ্যান্ড হোয়াট ইজ দ্য ফাইন্ডিং অফ দ্য স্টাডি নিয়ে মানে স্টাডি থেকে পাওয়া গেছে যে ফোর্থ, দ্য ইম্পর্টেন্স দ্যাট এনহ্যান্সড ওয়েস্টার্ন ডিস্টারবেন্স, মানে পশ্চিমী ঝঞ্ঝাকে বৃদ্ধি করা, প্রেসিপিটেশন ইনপুট মানে বৃষ্টিকে বৃদ্ধি করা, এবং এছাড়াও টেম্পারেচার এস্টাবলিশিং অ্যান্ড সাস্টেনিং দ্য অ্যানোমালি, কিভাবে সেই কারাকোরামের যে হিমবাহগুলো আছে সেগুলো কিভাবে সাস্টেন করছে অন এ সিঙ্গেল কাইন্ড অফ টেম্পারেচার বা সেটার বৃদ্ধি করছে, যেখানে হিমবাহ গলার একটা প্রবণতা থাকে, সেইটা সম্পর্কে তারা এই ফাইন্ডিংসগুলো স্টাডি থেকে নিয়ে আসার চেষ্টা করছে। হোয়াট ইজ অ্যাবাউট দিস কারাকোরাম রেঞ্জ, আমরা জানি কারাকোরাম আর দ্য পার্ট অফ কমপ্লেক্স মাউন্টেন রেঞ্জ অ্যাট দ্য সেন্টার এশিয়া ইনক্লুডিং হিন্দুকুশ, পামির, কুনলুন এবং হিমালয়। দিস অল কামস আন্ডার দ্য কারাকোরাম রেঞ্জ। সো কারাকোরাম is not only a single range. Himalaya range, Hindu Kush range, Pamir range, Kunlun, this all comes under the single range, that is Karakoram. So yes, that was all the most important news for last 3 days. Next যে ক্লাসে করব আমরা আবার 3 দিনের নিউজ করব। আশা করি ক্লাস ভালো লেগেছে। Don't forget to subscribe to our channel if you are new here and share the video as much possible. Bye bye, take care and Jai Hind.